বয়স্ক রোগী যারা রয়েছে তাদের যে কোনো ধরনের দাঁতের ট্রিটমেন্ট শুরু করবার পূর্বে তাদের ইতিহাস নেওয়াটা অনেক বেশি দরকার। এই প্র্যাকটিসটা কি বাংলাদেশে রয়েছে? এটা আসলে দুঃখজনক। আমি বললাম আপনাকে, এই যে প্রেগনেন্সির সময় মেয়েরা বলে না তার প্রেগনেন্সির সময় কথা বলতে লজ্জা পাই, আর বললাম যে ডায়াবেটিসের কথা বলে না, জানলেও বলে না। দুঃখজনক এটা, যে অনেকে জানলেও বলে না। এই কালচার থেকে বেরিয়ে আসতে হবে। ডাক্তারদের কাছে কোনো রোগ, কোনো শারীরিক অবস্থা, কী ওষুধ খাচ্ছে এগুলি খুলে না বলেন, তাহলে একটি চিকিৎসা করতে গেলে অন্য জায়গায় কিন্তু বড় ধরনের সমস্যা হতে পারে। এই কারণে আমাদের বাংলাদেশে দেখবেন এই জিনিসটা কিন্তু প্রায় হচ্ছে, যে দাঁত তুলতে যাচ্ছে, সমস্যা হচ্ছে অন্য জায়গাতে। তো এটা হওয়ার পিছনে কারণ কিন্তু রোগীর ঠিকমতো হিস্ট্রিটা না দেওয়া। ডাক্তার তো অবশ্যই জিজ্ঞেস করে, বাট রোগীদেরকে প্রপারলি সেটা বলতে হবে। সবচেয়ে ভালো হয় রোগীর যে প্রেসক্রিপশনটি আছে, সে অন্য সব রোগের যে প্রেসক্রিপশনটি আছে সেটা সহ সে যদি রিসেন্ট যে তার ব্লাড টেস্টের রিপোর্টটা আছে সাথে করে নিয়ে যদি ডেন্টিস্টের কাছে আসে, দেখলেই সহজেই বুঝতে পারবে আসলে তার অন্য কোনো সমস্যার সাথে তার এই দাঁতের চিকিৎসাটি কতটা নিরাপদ, খুব সহজেই বোঝা যায়। দাঁতের চিকিৎসার ক্ষেত্রে আপনি কোয়াকদের কথা আপনি উল্লেখ করেছিলেন। বাংলাদেশে কিন্তু এই প্র্যাকটিসটা এখন পর্যন্ত কিন্তু হচ্ছে, সেটা শুধুমাত্র গ্রামাঞ্চলে নয়, শহরাঞ্চলে অনেক মানুষও কিন্তু করে যাচ্ছে। এই ব্যাপারে আপনার মতামত আসলে কি, যে এই ব্যাপারে আসলে কোনো আইন প্রয়োগ করা যেতে পারে কিনা? বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল, সংক্ষেপে বিএমডিসি, তাদের ওয়েবসাইট, তাদের প্রচারণা, তাদের আইন অনুযায়ী স্পষ্ট বলা রয়েছে বিডিএস অথবা এমবিবিএস ডিগ্রিধারী ছাড়া কেউ নামের আগে ডাক্তার লিখতে পারবে না এবং কেউ রোগীর মুখে ডিরেক্ট সেবা প্রদান করতে পারবে না। এটি নিয়ে আমাদের ডেন্টালে এখন নানাবিধ প্রচারণা চলছে, কারণ ডেন্টালেই সবচেয়ে বেশি এই অসৎ ব্যবসায়ীরা কিন্তু গ্রামগঞ্জে এবং জেলা পর্যায়েও তারা এমনভাবে চেম্বার খুলে বসছে আইনের চোখে ফাঁকি দিয়ে বা আইনকে ম্যানেজ করে। এখন কিন্তু ফাঁকি দেওয়ার সুযোগটি কম, কারণ এত প্রচার হচ্ছে জেলা পর্যায়ে বা গ্রাম পর্যায়ে মানুষ জানে কে ডাক্তার কে ডাক্তার না। তারপরও তারা আসলে কীভাবে যে ম্যানেজ করে এই প্র্যাকটিসটি করছে, এর ফলে কিন্তু আসলে আমাদের দেশের রোগীরা যারা একটু বুঝে না বা যারা একটু অর্থনৈতিক অসচ্ছল, অপেক্ষাকৃত কম খরচে চিকিৎসা পেতে গেলে কিন্তু এক ধরনের প্রতারিত হচ্ছে, বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ছে। আর যারা একটু অসুস্থতায় ভুগছে তাদেরও কিন্তু গ্রাম পর্যায়ে এখন স্বাস্থ্য কমপ্লেক্সে ডেন্টাল ইউনিট চালু হয়েছে, চাইলে কিন্তু তারাও সেখানে চিকিৎসা নিতে পারে। তারা না নিয়ে কেন যে আসলে এই কোয়াক ব্যবসায়ী বাংলাদেশে এখনই এতটা পপুলার, বিপজ্জনক একটা জিনিসের মধ্যে বাংলাদেশ এখনো চলছে, এটা আসলে আমরা বা আমাদের ডেন্টাল সোসাইটি এখনো বুঝতে পারছে না। আমরা এতবার বলছি, আইন সংস্থার সাথে আমরা আলাপ করছি, বসছি, তারা কিন্তু ধরছে এমন না। আপনি প্রায় দেখবেন যে ভুয়া চিকিৎসা ধরা পড়ছে, আবার তারা কীভাবে যেন বেরিয়ে যায়, তারা জেল জরিমানা খেটে বেরিয়ে যাচ্ছে, আবার সে আগের পেশায় চলে যাচ্ছে। তো এটি আসলে বন্ধ করতে হবে। এর জন্য সবচেয়ে প্রথম যেটা দরকার আমাদের রোগীদের সচেতনতা। তারা যাওয়ার আগে অবশ্যই নিশ্চিত হয়ে নিতে হবে এই ডাক্তারটি আসলে ভুয়া না সহজ, এটি বের করা এখন কিন্তু খুব সহজ। দাঁতের চিকিৎসার ব্যয়বহুল বলে কিন্তু সরাসরি ভালো ডেন্টিস্টদের কাছে না গিয়ে কিন্তু ফার্মেসিতে যে ডাক্তাররা বসে তাদের কাছ থেকে, যেমন আমরা কোয়াকদের কথা যদি বলি, তাদের কাছ থেকে খুব স্বল্প মূল্যে ট্রিটমেন্ট নিয়ে নিচ্ছে। বাংলাদেশে একটি বিষয় নিয়ে খুব বেশি উদ্বিগ্ন, সেটি হচ্ছে অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্স। বিভিন্ন আইসিএ গবেষণা করে আমাদের দেশেরই রিপোর্ট এটা, যে ম্যাক্সিমাম অ্যান্টিবায়োটিক তাদের কাজ করছে না। এর পিছনে মূল কারণ হচ্ছে যত্রতত্র অ্যান্টিবায়োটিক ব্যবহার। আমরা বয়স মানছি না, কী রোগ হয়েছে না জেনেই অ্যান্টিবায়োটিক খাওয়া শুরু করে দিচ্ছি, ডোজ মেনটেন করছি না, যে আমরা কি এটা 500 মিলিগ্রাম খাবো নাকি 800, কোনো ধারণা নাই, সকালে খাবো রাত্রে খাবো, একরকম কথা বলে দিচ্ছি, আমরা মানছি না। আমরা একদিন খেয়ে ব্যথা ভালো হয়ে গেলে বন্ধ করে দিচ্ছি। এই যে নির্দিষ্ট কোর্স রয়েছে এটাও জানি না, কোন ওষুধ খেতে হবে সেটাও বুঝি না। এই যে খাচ্ছি, এই খাওয়ার ফলে কিন্তু আসলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা ফর্ম করছে। এটা কত বড় যে ভয়াবহ জিনিস, যখন আসলেই একটি রোগ হয়ে যাবে তখন অ্যান্টিবায়োটিক লাগবে, তখন সে অ্যান্টিবায়োটিক কাজ করে না, যার ফলে দেখা যায় অনেকটা মৃত্যু নিশ্চিত হয়ে যায়, যেহেতু সে রোগকে কন্ট্রোল করতে পারছে না। তো এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। যেমন তেমনভাবে ব্যথানাশক ওষুধ, যেমন কিডনিতে ইফেক্ট করছে, অ্যালার্জি করছে, আলসার করছে, এগুলোর বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে। অ্যান্টিবায়োটিক সেবনের ক্ষেত্রেও খেয়াল করতে হবে। মূল কথা হচ্ছে ডাক্তারের পরামর্শ এখানে খুবই জরুরি।